থেকে প্রায় বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। মামা তখন ইংল্যান্ডে থাকতেন। ইংল্যান্ডের লুটন শহরে ছোটখাটো একটি বাংলোর মতো একটি বাড়িতে একাই তিনি থাকতেন। বাড়িটার ঠিক পাশেই ছিল লেক। লেকের উল্টো দিকে রয়েছে একটি কবরস্থান। হাজার হাজার মৃতদেহের কফিন সেখানে শোয়ানো ছিল। মামার বাসার জানালা দিয়ে যে গ্রেভইয়ার্ডটা ছিল সেটা স্পষ্ট দেখা যেত। এমনকি মামার বিছানা থেকেও দূর থেকে দেখলেও বোঝা যায় জায়গাটা ভীষণ নির্জন, গা ছমছমে। কিন্তু মামা নির্জন পরিবেশ খুব ভালোবাসতেন এবং বেশিরভাগ সময় একাই কাটাতেন। একদিন রাতের বেলা আনুমানিক 11টা-12টার দিকে মামা হাঁটতে হাঁটতে আনমনা হয়ে সেই লি গ্রেভের দিকে চলে যান। আকাশে চাঁদ ছিল, আশেপাশে হালকা বাতাস বইছিল। মামা মনে মনে বেশ শান্তিপূর্ণ একটা অনুভূতি পেতে লাগলেন। এক সময় মামা স্মোক করার জন্য প্যাকেট থেকে সিগারেট বের করেছেন, কিন্তু তখনই পকেটে হাত দিয়ে দেখেন লাইটার আনতে তিনি ভুলে গেছেন। তাই মামা বাড়ির দিকে পা বাড়ালেন লাইটার আনার জন্য। কিন্তু যখনই তিনি পা বাড়িয়েছেন তখনই দেখতে পেলেন তার থেকে কিছুটা দূরে গ্রেভইয়ার্ডের ভেতরে সাদা গাউন পরা একটা মেয়ে মামার দিকে হেঁটে আসছে। মামা মেয়েটাকে দেখে ভাবলেন হয়তো আশেপাশের কোনো বাড়ি থেকে সে হাঁটতে হাঁটতে এদিকটা এসেছে। মেয়েটা মামার কাছে এসেই মামাকে তাদের ভাষায় বলল, লাইটার চাই। মামা অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি? মামার কথা শেষ হওয়ার আগেই মেয়েটি মামার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল তার নাম রিয়ানা। সে মামাকে কবরস্থানের কোনো একটা জায়গায় ইশারা করে দেখিয়ে বলল, এইখানেই আমার বাড়ি। মামা বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিলেন। মামার সাথে মেয়েটি অনেকক্ষণ কথা হয়। এভাবেই গল্প করতে করতে মামার সাথে রিয়ানার ভালো বন্ধুত্ব হয়ে যায়। এক পর্যায়ে রিয়ানা মামাকে বলে আজ তার জন্মদিন এবং মামাকে তার জন্মদিনের পার্টিতে তার সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। মামা প্রথমে তার সাথে যেতে রাজি না হলেও পরে তিনি রিয়ানার সাথে হাঁটতে লাগলেন রিয়ানার বাড়ির দিকে। রিয়ানা মামা থেকে এক কদম পিছিয়ে হাঁটছিল। হঠাৎ মামা খেয়াল করলেন তিনি কবরস্থানের ঠিক মাঝ বরাবর হাঁটছেন। দুপাশে সারি সারি কবর স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। একটা সময় তার মনে হল তিনি একাই হেঁটে চলেছেন। পেছন দিকে তাকাতেই মামা দেখলেন মেয়েটি নেই। মামার বুক ধক করে উঠল। মামা বুঝলেন তিনি খারাপ কোনো কিছুর কবলে পড়েছেন। তাই তিনি কোনো কিছু না ভেবেই প্রাণপণে দৌড়াতে লাগলেন। তার পা যেন চলছিল না। দৌড়াতে দৌড়াতে একসময় হোঁচট খেয়ে একটা গর্তের ভেতরে পড়ে গেলেন মামা। সেটি ছিল একটি ভাঙা কবর। চাঁদের আলোয় মামা দেখলেন তিনি একটা ভাঙা কফিনের ওপর পড়ে আছেন। হাতে ভর দিয়ে উঠতে যাবেন এমন সময় কফিনটা আরো ভেঙে গেল এবং পচে যাওয়া একটা মৃতদেহর পেটের ভেতর হাতটি ঢুকে গেল। মৃতদেহটি একটি মেয়ের ছিল। স্পষ্ট নিয়ে গেল। এটি খুব একটা স্বাভাবিক ঘটনা। এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে। যদি পৃথিবীতে জিন বলে কোনো কিছু এক্সিস্ট করে তাহলে এই ধরনের ঘটনা তো ঘটতেই পারে। আপনারা আগেও শুনেছেন, ভূত এফএমে যারা এসছেন তাদের কথার সূত্র ধরেই বলছি। মুশকিলটা হচ্ছে যে এই যে মামা দেখলেন যে তার পা টেনে ধরেছে বা তিনি একটা কবরের মধ্যে পড়ে গেছেন, তার পেটের মধ্যে হাত ঢুকে গেছে। কবরের উপরে পড়লেন, কবরটা ভাঙা ছিল, মানে কফিনটা ভাঙা ছিল, মৃত দেহ পচে গিয়েছিল, পেটের ভেতরে হাত চলে গিয়েছিল, সে কারণেই সব ঠিক আছে। কিন্তু এই যে যেটা এই রিয়ানা উঠে বসলো কফিনের ওপরে এবং তারপরে তার পা টেনে ধরল, আমার প্রশ্ন হচ্ছে এইটুকু ঘটনা, এই পরের অংশটুকু মামা কি ভয়ে সেন্সলেস হয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেছেন নাকি বাস্তবেও এই ঘটনা ঘটা সম্ভব? এই প্রশ্নটা রাখার জন্যই এই ঘটনাটি পড়া এবং এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা, কারণ আপনারা আমি বিশ্বাস করি আমার চাইতে অনেক বেশি জানেন। আমি শুধুমাত্র আপনাদের জানা, আপনাদের লেখা, আপনাদের বলা ঘটনাগুলো সবার সাথে শেয়ার করি। সো এই প্রশ্নের উত্তর দিতে আপনি আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের নিচে গিয়ে লিখতে পারেন
এবং আপনাদের সেই কমেন্টগুলো, মূল্যবান কমেন্টগুলো থেকে হয়তো নতুন কোনো তথ্যও বেরিয়ে আসতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আবু জাফর মোহাম্মদ সালেহ, আমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ কর্পোরেশন থেকে এসেছি। জি। আসলে এই ঘটনাটা আমি কালেক্ট করেছিলাম আমাদের এক সহকর্মীর কাছ থেকে। জি। তো আমার ওই সহকর্মী মূলত স্ক্যাপিস্ট, মানে প্যারানর্মাল জিনিস এটা বিশ্বাস করতে চায় না। তো এই ঘটনাটা উনি আদৌ রহস্য পায়নি এবং এটা আমার কাছে উনি শেয়ার করেছে কয়েকদিন আগে। জি। এটা সাল হচ্ছে, মানে ঘটনা ঘটেছে 1979। আচ্ছা। এই সময় মানে 80 বা 79 এর সময়। আচ্ছা। এবং এই ঘটনাটা ওনার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে ঘটে যাওয়া। এবং তখন সেই সময় ওই এলাকায় বন্যা চলতেছিল আর কি। আচ্ছা। তো উনি কোনো এক কারণে বা পারিবারিক কারণে ওনার ভগ্নিপতির বাসায় যাওয়ার দরকার ছিল। তো উনি ওনার মাকে নিয়ে, ওনার গ্রাম হচ্ছে বেলদহ, তো ওই গ্রাম থেকে ওনার প্রতিবেশী একটা ছোট নৌকা, ডিঙ্গি নৌকা, এটা নিয়ে উনি বেলদহ গ্রামের পাশ দিয়ে চলে গেছে। যে নদীটা, সেই নদীটা মানে ঘেঁষে গেছে যমুনার শাখা নদী। ওই নদী দিয়ে উনি এশার নামাজের পর রওনা দেয়। আচ্ছা। তো এক সময় যেতে যেতে, ছোট নৌকা যেতে যেতে একটা পয়েন্টে আসে। তো ওই পয়েন্টটা উনি জানে যে ওই পয়েন্টটা দিয়ে সোজা চলে গেলে ওটা পশ্চিম দিগলকান্তি, ওই ভগ্নিপতির বাসা, ওখানে উনি পৌঁছতে পারবে। তো ওই পয়েন্টটা আসার পর এক সাইডে ছিল তেঁতুল গাছ, আরেক সাইডে ছিল শিমুল গাছ। তো যখন ওই পয়েন্টটা আসে তখন উনি মানে কোনো এক কারণে, শিমুল গাছটা তো ওনার বায়ে, তো কোনো কারণে উনি আবার মানে মানে ওয়েস্ট মানে পশ্চিম দিক থেকে উনি ডাইনে ঘুরে গেছে, সাউথের দিকে ঘুরে গেছে। তো এই সময় তো ওনার হাতে ডাইনে, তো ওই বায়ে আছে শিমুল গাছটা। তো উনি মনে করতেছে যে আমি পশ্চিমে চলে যাচ্ছি, কিন্তু আদতে উনি যাচ্ছে কিন্তু সাউথে। ওনার কিচ্ছু নাই, খেয়াল নাই, কিচ্ছু নাই। উনি কিন্তু সাউথে চলে যাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছে আমি পশ্চিমে যাচ্ছি। তো উনি এভাবে যেতে যেতে একটা সময়, অনেক দূর চলে যাওয়ার পরে একটা সময় মানে খেয়াল হলো যে আমি কোথায় যাচ্ছি আসলে, কারণ জায়গাটা চেনা মনে হচ্ছে না কি কারণে। আচ্ছা, যাই হোক। তো একটা সময় উনি একটা মানে পূর্ণিমার রাত তো, এবং তখন বোঝা যায় সবকিছু আলো আছে এবং দেখাও যায়। এবং তখন দূরে একটা নদীর পাড়ে একটা ভিটে মাটির মতো ছিল, নদীর পাড়ের একটু সামনে ভিটে মাটির মতো ছিল, এবং ওখানে কিছু বাড়ি ছিল, টিনের বাড়ি। তো উনি যেতে যেতে মানে ওই নৌকাটা ওই টিনের বাড়ির জাস্ট ভিটে মাটির সামনে নৌকাটা রাখে, এবং ওখানে অনেক নৌকা গেছে বা রাখা হয়েছিল, এই চিহ্নগুলি আছে, কারণ নৌকা রাখলে একটা জায়গায় চিহ্ন থাকে আর কি। তো উনি নৌকাটা বাঁধে, এই মুহূর্তে ওনার ওই হারিকেনের আলোটা নিভে যায়। উনি ওই ভিটে মাটি অনুসরণ করতে করতে ওখানে যায়, যে এই কারণে যে ওখানে একটা কুপির আলো দেখা যাচ্ছে, এবং এই কারণে ওই আলোটা নেওয়ার জন্য, একটু আগুন নেওয়ার জন্য উনি ওই ভিটে মাটিতে নেমে উনি ওই মহিলাকে একটু অনুসরণ করতে থাকে। যে ওই মহিলার হাতে একটা কুপি ছিল, এবং কুপিটা অনেক আগে যে কুপিটা ইউজ হইতো, যে পিতলের মানে সিঁড়ি টাইপের সুন্দর যে কুপিটা, ওটা ইউজ হইতো, ওটা নিয়ে যাচ্ছে ওই মহিলা। সাদা শাড়ি পরা মহিলাটা সাদা শাড়ি পরা ছিল, এবং উনি চলে যাচ্ছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার, উনি যতই যাচ্ছে ওই ডিস্টেন্স কমতেছে না, মানে মহিলাটা চলে যাচ্ছে কিন্তু ওনার ডিস্টেন্সটা ওই একই রকম থাকে। তখন মহিলাটা কয়েকটা বাড়ি মানে যে
একটা বাড়িতে ঢুকে যায় এবং তখন উনি বলতেছে চাচি চাচি আমাকে একটু আগুন দেন, কিন্তু মহিলাটা শুনে না, ওই বাড়িতেই ঢুকে যায়। কিন্তু যে ব্যাপারটা হলো একটু পরে, সেটা হচ্ছে চারিদিকে উনি যখন তাকালো, উনি দেখলো যে ইন্টারেস্টিং মানে খুবই ভীতিকর একটা ব্যাপার, চারিদিকে কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই, এবং উপরে দেখলো যে বড় বড় গাছ, এবং গাছের উপরে বাদুর এবং বাতাস, ভয়ানক মানে সেই বাতাসটা। উনি তো মানে চিন্তা করলো ব্যাপারটা তো অন্য, ভয় পেয়ে গেল এবং তখন তিনি ইয়ে করলো, পাড়ে আসলো এবং পাড়ে এসে ওই নৌকাতে উঠলো এবং মাকে বললো, মা ব্যাপারটা তো অন্যরকম, তাড়াতাড়ি চলো। তখন যেই নৌকাটা উনি ওইখান থেকে ই করবে, মানে নৌকাটা দড়ি দিয়ে বাঁধা ছিল, নৌকাটা দড়ি খুলে যে নৌকাটা কয়েকটা বৈঠা দেওয়ার পর জাস্ট নৌকাটা ঘূর্ণন দিল, এমন ঘূর্ণন দিল যে মানে ওই নৌকাটা মানে হাল বাওয়াটা কষ্টকর হয়ে যায়, এবং উনি দেখলো যে পানির একটা ঘূর্ণন দিয়ে দিয়ে চলে গেল এবং চারিদিকে বাতাস, এই অবস্থা। তখন ওই অবস্থা থেকে মানে উনি ভয় পেয়ে গেল এবং দৌড়াদৌড়ি পরে আস্তে 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 চলে গেল, মানে উনি চলে গেল ওই দিকটার জাস্ট সামনেই চলে গেল এবং সামনে দেখলো যে কতগুলো আক্ষেপ আছে এবং আক্ষেপ পেরিয়ে কিছু নৌকা ওখানে বাঁধা ছিল এবং নৌকায় ওখানে আগুনও ছিল। ওই তখন গিয়ে উনি জাস্ট কিছু মাঝি ওনাদেরকে বললো, ভাই আমি তো ভয় পেয়ে গেছি, এই অবস্থা হলো, তো ওই জায়গাটা খুবই ভয়ানক, এরকম হলো, আপনি তো যাই হয়েছে এটা সম্ভবত আপনি কানেওয়ালা ধরছে। তখন ওই কানেওয়ালা হচ্ছে ওই সময় স্থানীয়ভাবে এই জিনিসগুলোকে কানেওয়ালা বলতো, যে আপনি পথ ভুলে যাওয়া বা এই জাতীয় কিছু, এটা স্থানীয়ভাবে এদেরকে কানেওয়ালা বলা হতো, এই ঘটনাগুলোকে কানেওয়ালা বলা হতো। তখন বলছে আপনি আপনার লুঙ্গিটা উল্টো করে পরেন এবং আস্তে দিয়ে সামনে দিয়ে চলে যান, সামনে দিয়ে চলে যে আপনি আবার ডাইন দিকে ঘুরবেন, ঘুরে আপনি আবার পশ্চিমে চলে যাবেন, এটাই বলবো। তখন উনি আবার ঠিক মতো সামনে যে ডাইন দিকে ঘুরে আবার পশ্চিমে যখন যাবে, ঠিক ওই পয়েন্টটা, যে পয়েন্টটা সে মানে পথ ভুলে গিয়েছিল, ঠিক ওই পয়েন্টে এসে সে কেন জানি ওইখানে আবার সে দিকটা ভুল করলো এবং সে আবার সাউথের দিকে গেল। কিন্তু এইবার ওনার মনে হলো আমি তো আবার দিক ভুল করছি, কারণ তার ডাইন দিকে বাঁ দিকে আছে সেই তেঁতুল গাছটাই, এবং উনি মনে করলো যে আমি পশ্চিমে যাচ্ছি, কিন্তু আদতে সে সাউথে যাচ্ছে। কিন্তু এইদিকে সে আগে খেয়াল করলো এবং ডাইনে উনি যখন যাওয়ার একটু পরে ডাইনে যখন তাকালো, তখন নদীর পাড়ে একটা দেখে প্রাচীন একটা বা পুরাতন একটা বিল্ডিং, এবং ওই বিল্ডিং সম্ভবত ওটা একটা পুরাতন অফিস এবং ভূমি অফিস, সাধারণত এটাকে ভাষা বাড়ি বলে, জমিদার কাছারি বাড়ি। ওখানে গেল উনি, এবং উনি যাওয়ার পরে ওই জমিদার কাছারি বাড়িতে যখন গেল, তখন কিছু মানুষ তখন ওই রাতের বেলায় এবং জায়গা ছিল এবং তাদেরকে সহায়তা ছিল যে এই অবস্থা, ভাই আমি তো ভয় পেয়ে গেছি, তখন আমি কি করব, এই অবস্থা ওই স্পটে যে এই ঘটনা হলো, আপনি বেঁচে গেছেন, যে ওই স্পটটা খুবই ভয়ানক, এবং বছর দেড়েক আগে এখানে একজন মহিলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল, এবং ফাঁসি দিয়ে আত্মহত্যা করার পর ওইটা ছাড়া বাড়ি ছিল কিছু কয়েকদিন, এবং পরবর্তীতে ওই ছাড়া বাড়িতে এখন আর কোনো বাড়িঘর নাই এবং পরিত্যক্ত এই অবস্থা। কিন্তু মাঝে মাঝে ওইখানে কিন্তু ভয়ানক ব্যাখ্যাহীন কিছু জিনিস মানে ঘটনা ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আপনার ঘটনা শুনলাম এবং আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ইমেইলে চলে যাব এবং সেই ইমেইলটি লিখেছেন আমাদের একজন লিসেনার, এবং তার ইমেইলটা পড়ব। গ্রামের এলাকা লোকজন নেই বললেই চলে, মাঝে মাঝে 2-1 জন হাজির হয়। ক্যাশ ক্লোজিং করতে করতে সেদিন 10:30 বেজে যায়। আমি দোকান বন্ধ করছি কি এমন সময় এক লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো, ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। লোকটার পরনে লুঙ্গি আর গেঞ্জি, এমনিতে অনেক রাত, তার উপর আমি ডাক্তারও না, তাই কি করব বুঝতে পারছিলাম না। ডাক্তার আঙ্কেলকে কল করলাম, কিন্তু তার নাম্বারও বন্ধ। শেষ পর্যন্ত নিজেই ব্যাগ হাতে রওনা হলাম।
লোকটি যেই রাস্তা দিয়ে যাচ্ছে তা আমার পরিচিত। এই রাস্তা দিয়েই আমার নানা বাড়ি যেতে হয়। কিছু দূর যাওয়ার পর লোকটা যে বাড়িতে থাকতো সেটাও আমার পরিচিত। বাড়ির একদিকে বেশ কিছু কবর। আমরা স্থানটিকে কবরস্থান বলেই জানি, কিন্তু এই বাড়িতে কেউ থাকে বলে জানতাম না। তাই অবাক হলাম। লোকটার পেছন পেছন ঢুকলাম আমি। ভালো মতো দেখলাম একটা পুরাতন চৌকির ওপর একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে। বয়স 30 থেকে 32 হবে। গায়ের রং কালচে শ্যামলা আর খুবই শুকনা। এরকমের একটা ঘর খুব বড় না হলেও সারা বাড়িতে আর কোনো জিনিসপত্র না থাকায় খুব বড় মনে হচ্ছিল। মহিলার পাশে একটা কুপি জ্বলছে, সেটার লাল আলোতে অন্ধকার আরো বেশি মনে হচ্ছিল। আমি মহিলার পাশে বসে তার নার্ভ চেক করতে লাগলাম, কিন্তু কোনো স্পন্দন পেলাম না। হাতে বুকে কোথাও স্পন্দন নেই। ধারণা করলাম যে মারা গেছেন উনি। কথাটা ওনার স্বামীকে বলার জন্য পেছন ফিরব, এমন সময় মহিলা আমার হাত ধরে ফেলল। চিৎকার করে বলতে লাগলো, এরকম দেরি করে আসলেন, আমার জীবনের কি দাম নেই? বলে আবার পড়ে গেল। আমি বেশ চমকে উঠলাম, কিন্তু তখনও ভয় পাইনি, কারণ মেডিকেল সায়েন্সে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। অর্থাৎ রোগীর নার্ভ এতটা দুর্বল হয়ে যায় যে অনেক অভিজ্ঞ ডাক্তারও অনেক সময় মৃত ভেবে থাকেন, প্রথম ভাবে সন্দেহ প্রকাশ করেন। আমি তার স্বামীকে পানি আনতে বলার জন্য পিছনে ফিরলাম। এবার আরো অবাক হলাম, কারণ লোকটা সেখানে নেই। ঘুরে আবার মহিলার দিকে ফিরলাম। এবার সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম, কারণ চৌকির ওপরে কিছু নেই, না মহিলা না কুপি। প্রচন্ড ভয় পেয়ে গেলাম আমি। ভীষণভাবে ঘামতে থাকলাম। অন্ধকার রুমের ভেতরে আমি একা। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার সাহস হচ্ছে না। এভাবে কতক্ষণ। এটা একটু অন্য প্রসঙ্গ, একেবারেই ভিন্ন প্রসঙ্গ। একটা খবর দিতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে, আপনারা কি শুনেছেন যে kiksha.com নাকি শাওমির সবচেয়ে লেটেস্ট সিরিজ রিলিজ শাওমি রেডমি 5 প্লাস এক্সক্লুসিভলি লঞ্চ করছে? মানে দোকানে পাওয়ার আগেই আপনারা সিম্পলি মোবাইলে কিংবা পিসিতে অনলাইনে বসে কিনে ফেলতে পারবেন শাওমির এই 5.99 ইঞ্চির ওয়াইড স্ক্রিন ফোনটি। এবং রেডমি 5 প্লাস ফোনের প্রথম এক্সক্লুসিভ লঞ্চ হচ্ছে আগামী রবিবার। সো এটা একটা গুড নিউজ আপনাদের জন্য। এবং 11 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে শুধুমাত্র kiksha.com আপনি এটা পাবেন। এবং রেডমি ফিচার যদি আপনি ফিচার যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে ফুল স্ক্রিন এবং এইচডি ডিসপ্লে, 18:9 প্লাস ডিসপ্লে, 4000 mAh ব্যাটারি, এবং যেটা আপনাকে 22 আওয়ার্স আপ টু 22 আওয়ার্স কন্টিনিউয়াস টক টাইম দিবে, এবং অনলি 8 মিলিমিটার থিক স্লিম রাউন্ডেড ডিজাইন, এবং আরো অনেক 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 মজার ফিচার রয়েছে, যেগুলো আপনি একটু ভিজিট করলেই পেয়ে যাবেন। এবং এটা কিন্তু স্টক একেবারেই সীমিত, সুতরাং আপনি যদি কিনতে চান তাহলে খুব তাড়াতাড়ি করতে হবে। এবং এক্সক্লুসিভলি এটা কিকশা লঞ্চ করছে, kiksha.com। সুতরাং ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন যে সুতরাং লেট করলেই আপনার জন্য দেরি হয়ে যাবে। বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন। আপনাকে বলে দিচ্ছি www.kiksha.com, অর্থাৎ কিকশা স্পেলিংটিও আমি বলে দিচ্ছি, KIKSHA। এই kiksha.com আপনি ভিজিট করতে পারেন। এবং আপনারা যারা ফোন কিনবেন ভাবছেন এবং শাওমির লেটেস্ট রিলিজটির জন্য ওয়েট করছেন, তাদের জন্য এটা একটা দারুণ গুড নিউজ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, কারণ আপনার মেসেজগুলো নিয়ে ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, এডিট এফএম এন্ড টু ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, এডিট এফএম। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। এবং ভূত এফএমে আপনারা ঠাকুরগাঁও থেকে আমি দেখতে পাচ্ছি মেহেদি হাসান হিমেল আমাকে লিখছেন, জাহিদুল আলম আমাকে লিখছেন, জাভেদ আহমেদ লিখছেন সিলেট থেকে, এবং তিনি একটা অভিযোগ করেছেন যে তার মেসেজ কোনো সময় পড়া হয় না, বা আজকে পড়ে ফেললাম, এবং আশা করছি আপনি শুনছেন এবং খুশি হয়েছেন। সিলভিয়া জাহান লিখেছেন যে মাই ফেভারিট শো। মোহাম্মদ সজীব আমাকে লিখেছেন যে কেমন আছেন, শুনবো না, ভূত এফএম আমি মিস করি না, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হোসেন আমাকে লিখেছেন, একটা কাজে আজ স্পেনের বার্সেলোনা থেকে শুনতে হচ্ছে, তারপরেও যে আমাদের সাথে আছেন, কাজে গেছেন স্পেনে এবং সেখান থেকে শুনছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন।
কৌশিক কুমার আমাদের লিখেছেন যে আমি খুলনা থেকে শুনছি, খুব ভালো লাগছে। ইব্রাহিম অপু ভোলা থেকে আমাদের সঙ্গে আছেন এবং ভূত এফএমের লিসেনার, রেগুলার লিসেনার তিনি, এবং তিনি বলছেন যে আমি ডাউনলোড করছি। আমি চাই যে আপনি লাইভ শোনেন, কারণ আমরা কোথাও আপলোড করি না, আপনি ডাউনলোড করবেন কিভাবে? যেগুলো শুনেন সেগুলো হয়তো কোয়ালিটি অনেক ভালো হয় না, একসাথে আমাদের অ্যাপ দিয়ে শুনলে আপনি অনেক বেটার কোয়ালিটি পাবেন। এমডি আরিফ হুসাইন গাজীপুর থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন সাগর শেখ এবং আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান, সৌদি আরব থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে এই মুহূর্তে। মীর মুক্তার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এবি কাইয়ুম, দেবনাথ দে দীপু আমার সঙ্গে আছেন, গাজীপুর থেকে শুনছেন তিনি। নোয়াখালী থেকে শুনছেন এমডি রাব্বি। অ্যাংরি বার্ড আমাদের সঙ্গে আছেন এবং তারও অভিযোগ যে তার মেসেজ পড়া হয় না, পড়ে ফেললাম আজকে, আশা করছি নেক্সট টাইম আবারও লিখবেন। জোসেফ রাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হৃদয়, আরিয়ান হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন টনি, আমাদের সঙ্গে আছেন রিফাত রিচার্ড, নোয়াখালী থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাসুম এবং তিনি বলেন যে অবশেষে শুক্রবার আসলো। তিনি শুনছেন দোহা, কাতার থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। হোসেন আহমেদ মোহন আছেন আমাদের সঙ্গে, জানাতুল কাউসার তাম্মি আছেন, তিনি লিখেছেন আরো ভয় পেতে চাই। আমি আচ্ছা, এমডি আলামিন হুসাইন আমাদের সাথে আছেন এবং তিনি বলেছেন যে আগের ঘটনাটি তিনি বুঝতে পারেননি। আচ্ছা, আমাদের সঙ্গে মাহবুব মিশু আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রাজু আহমেদ আমাদের সঙ্গে আছেন, রাকিব চাঁদপুর থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের ভূত এফএমের যে পেজটি রয়েছে সেই পেজেও আপনারা অনেকে লিখছেন এবং সেই মেসেজগুলোর মধ্যে থেকে কিছু মেসেজ না পড়ে ফেললেই না, এখন পড়ে ফেলতে চাচ্ছি আমি। এবং তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আবিদ মুস্তফা তাজ আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে, পলাশ মিজান সিলেট থেকে আছেন, নীল দেশের রাজকুমার, 4 জন মিলে শুনছেন তারা। সাইফুল ইসলাম সাইফ অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন গাইবান্ধা থেকে সাকিবুল ইসলাম আলম সাকিব, নির্জন জুনিয়র আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন আহমেদ প্রান্ত, রবিন শুনছেন ফেনী থেকে, আমাদের সঙ্গে আছেন শুভ নাটোর থেকে, অ্যাপ দিয়ে শুনছেন সিলেট থেকে জালাল আহমেদ জিহাদি, আমাদের সঙ্গে আছেন আবিদ মুস্তফা তাজ, পড়েছি একবার, পল আদর আমাদের সঙ্গে আছেন, মুন্সিগঞ্জ থেকে শুনছেন। তানহা আফরিন আশা লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এন্ড মাসুম ভাইয়া, এবং তিনি শুনছেন আমাদেরকে খুলনা থেকে। রাকিব শুনছেন আমাদেরকে এবং তারও অভিযোগ যে তার এসএমএস পড়া হয় না। বাড়িধারা ডিওএইচএস থেকে আমাদের শুনছেন সৌরভ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দিগন্ত শীল কুসুম এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন তানভীর হাসান রঞ্জু, লাইভ শুনছেন জামালপুর থেকে অ্যাপ দিয়ে। এমএসসি রয় আমাদের সঙ্গে আছেন এবং তিনি শ্যামলী থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে বুলবুল আহমেদ, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে শাহরিয়ার আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যাপ দিয়ে শুনছেন কামরুল, আমাদের লাবিব ইয়াসির আমাদের সঙ্গে আছেন পঞ্চগড় থেকে। এছাড়াও আছেন এমডি শিমুল, ফার্স্ট এসএমএস মানে ফার্স্ট মেসেজ পাঠালেন তিনি সেটা লিখেছেন। জুনিয়র অরূপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি দেলোয়ার হোসেন, পারভেজ মারুফ, এমডি তুহিন খান, কাজী আজিজুল, এছাড়াও রায়হান সজীব আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন পিএল আহমেদ ইমতিয়াজ, এছাড়াও আছেন আল মাহমুদ হাসান অভি, নীলফামারী থেকে শুনছেন। দেশের বাইরে থেকে যারা শুনছেন তারা অনেক কষ্ট করে শুনছেন, দেশে যারা আছেন তাদেরও অনেক রাত, সুতরাং অনেক কষ্ট করে শুনছেন। চেষ্টা করব পুরোটা সময় আপনাদের আনন্দ দিতে এবং পুরোটা সময় আশা করব আপনিও আমার সঙ্গে থাকবেন। আরো একবার মনে করিয়ে দিই যে একটা স্পেশাল এপিসোড করতে চাই, যে স্পেশাল এপিসোডে বেসিক্যালি আপনাদের ঘটনাই থাকবে এবং আপনাদের ইমেইল এবং আপনাদের পাঠানো অডিও ক্লিপ দিয়ে সেই এপিসোডটি করতে চাই। যেহেতু আপনারা অডিও ক্লিপ এবং ইমেইল গুলোকে সবসময় একটা আলাদা ভ্যালু করেন, সো আমি চাই যে একটা এপিসোড মাঝে মাঝে এরকম করি এবং আপনারা খুব প্রশংসা করেন। তো এবছর করা হয়নি, এবছরে প্রথম এটা করব এবং যদি পাই এরপরে তাহলে আরো করব। পারভেজ মারুফ কাতার থেকে শুনছেন, কাতার থেকে অনেকে শুনছেন, কাতার থেকে আরো একটু আগে একটা ঘটনাও পড়লাম, সো কাতার থেকে আরো অনেক ঘটনা চাই এবং আশা করছি যে আমাদের মাঝে মাঝে অস্ট্রেলিয়া থেকে প্রচুর ঘটনা আসতো, এখন একটু অস্ট্রেলিয়া থেকে কম আসে, মিডল ইস্ট থেকে বেশি আসে, কানাডা থেকে আসতো, কানাডা থেকে একটু কম আসে,
এবং এখন দেখা যায় যে অন্য জায়গা থেকে আরো বেশি আসছে, ইন্ডিয়া থেকে বেশি আসে এখন আমাদের। এছাড়াও মানে বলছি আপনাদের অ্যাক্টিভ হতে, আমেরিকাতে যারা আছেন, ইউএসএতে যারা আছেন তাদেরকে বলবো, যারা সিঙ্গাপুর, মালদ্বীপ, সব জায়গায় যেখান থেকে প্রচুর আমি ইমেল সবসময় পেয়ে থাকি। এছাড়াও আরো অনেক পৃথিবীর দেশ রয়েছে, যে সমস্ত দেশ থেকে, ইটালি, তারপরে স্পেন, জার্মানি, সব জায়গা থেকেই আমি বলবো যে অডিও ক্লিপ পাঠান আপনারা, এবং সেই সাথে আপনারা যদি চান তাহলে আপনারা ঘটনাও পাঠাতে পারেন। প্রচুর ঘটনা লাগবে এই এপিসোডটির জন্য, এবং প্রচুর ঘটনা হাতে আছে সেটাও বলে দিচ্ছি। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofukti.fm, which is bhutfm@radiofukti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমাদের দ্বিতীয় অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি হাসিব, মিরপুর থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায়, গ্রামের নাম নয়নাকান্দি। জি। তো ঘটনাটি একটা ছাত্র তার ঢাকায় পড়তো, তো ইন্টার ফার্স্ট ইয়ারের ছুটিতে সে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তো গ্রামের বাড়িতে, তো যেহেতু গ্রামের বাড়িতে বেড়াতে যায়, তো এক্ষেত্রে রাত জেগে একটু মজা করা বা আপনার মাছ ধরা যেটা হয়, তো ছাত্রটা একদিন একা একাই মাছ ধরতে, তাদের ওখানে একটা খাল আছে, নাম করা খাল, তো সে খালের দিকে যায়। তো খালের দিকে যখন যায়, নৌকা নিয়ে যায় মাছ ধরতে। তো নৌকা নিয়ে যখন খালের দিকে যায়, তো তাদের খালের উপর আবার একটা বাঁশের সাঁকো ছিল, সেটা আবার রাস্তার সাথে একসাথে জয়েন করা। আচ্ছা। তো ওইটার নিচটা আর কি গ্রামের যারা স্থানীয় লোকজন আছে তারা জানে যে ওইটার নিচটা একটু খারাপ, ওটার নিচে কেউ যায় না। তো তোর কন্টিনিউ ঢাকায় থাকে, তো মাঝে মাঝে বেড়াতে যায়, ও আর ব্যাপারটা জানতো না। তো নৌকা নিয়ে মাছ ধরতে যেতে যেতে ওই সাঁকোটার নিচে চলে যায়। তো গ্রামে ভাইয়া যে টেরা দিয়ে মাছ ধরে, আপনারা যে কোন ভাষায় কি বলে জানি না, বাট যেটার মধ্যে লোহার ইয়া লাগানো থাকে সেটা দিয়ে কেউ মাছ ধরার জন্য বের হয়। তো সাঁকোর সেই কোনাটার মধ্যে সে নৌকা থেকে দেখতেছে যে পানিটা একদম খুব ঘূর্ণি খাচ্ছে ওই জায়গায়। তো মনে করে ওখানে খুব বড় একটা মাছ আছে, তো চিন্তা করে ওই টেরাটা দিয়ে ওটাতে কোপ দেয় একটা। তো দেওয়ার পরে এখন টেরার তো সুতাটা হাতে বাঁধা থাকে, তো সে সেটা টান দেয়, কিন্তু দেখে অনেক ভারী হয়ে যাচ্ছে। তো চিন্তা করলো মাছটা হয়তো বা বড়, সে পানিতে নামলো। তো মোটামুটি হাঁটু পানিতে নামার পর সে যতই কাছে যাচ্ছে ততই তার ইয়াটা ওয়েটটারও বাইরে যেতেছে। সে যত জোরে কাছে যায় টেরাটা তত দূরে যেতেছে। তো একটা পর্যায়ে যেতে দেখে যে সে একদম পানির মাঝামাঝিতে চলে আসছে এবং কোমর পানি হয়ে গেছে, এবং কোনোভাবেই সে তুলতে পারতেছে না সেই মাছটা। তো এক প্রকার সে চিন্তা করে ভয় পেয়ে মাছটা তুলে আসা ছেড়ে ডাঙায় উঠে পড়ে। তো যখনই ডাঙায় উঠে তখনই আপনি ইচ্ছে টেরাটা পানি থেকে উঠে চলে আসে। এতক্ষণ ও খুব জোরে টানতেছিল, সেটা উঠে নাই। যখনই সে পানি থেকে ডাঙায় চলে আসে তখন সেটা তার হাতে চলে আসে। আচ্ছা। তো তারপর সে মাছ না পেয়ে এক প্রকার রাগান্বিত ভাবেই বাসার দিকে রওনা দেয়। তো বাসার দিকে রওনা দেওয়ার পথে যেটা হয় যে যেতে যেতে ওর বাড়ির পথে দেখে যে ওর সামনে একটা কালো বিড়াল খুব আস্তে আস্তে ওকে রাউন্ড কাটতেছে। এমন না যে ওকে দেখে বিড়ালটা ভয় পেয়ে দূরে পালায় গেছে, ওকে দেখার পর ওর দিকে লুক দিয়ে রাউন্ড কাটতেছে, এবং এক একটা রাউন্ড কেটে যখন ওই জায়গাটা আসতেছে তখন বিড়ালটা হঠাৎ পরিবর্তন হয়ে কুকুর হয়ে যাচ্ছে, এবং আবার যখন রাউন্ড দিতেছে তখন আবার চেঞ্জ হয়ে বিড়াল হয়ে যাচ্ছে। দুইবার এরকম চেঞ্জ দেখে ও এবং ওর পথ আটকে রাখতেছে, পথ দিয়ে যেতে যাচ্ছে না, এবং ওর দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তো এটা দেখে ও কি করলো, ওর হাতে যে টেরাটা ছিল সেটাতে সে বিড়ালটাকে পাড়ি মারে। তো পাড়ি মেরে দূরে ফেলে তো ওই পথটা ওইভাবে ইয়া করে ও কোনো রকমের বাসার দিকে যায়। তো যাওয়ার পরে বাসায় যে সবাইকে ঘটনাটা বলার পরে বাসার লোকজন তাকে দোয়া কালাম পরে ফুটো দেয়। তারপরে যেহেতু সবাই ফুটো দেওয়ার পরে সে, ওদের বাড়ি ছিল দোতলা, তো রাতে দোতলায় ঘুমোতে চলে যায়। তো ঘুমের মধ্যে ঠিক 2টা কি 2:30 হবে সম্ভবত, তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে ওর হাতটা ওদের বাড়ির যে টিনের চাল ছিল ওটা ফাঁকা দিয়ে টানতেছে কেউ, এবং পুরোটা হাত বের হয়ে গেছে, এবং এত জোরে টানতেছে মানে কেউ কে টেনে নিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে তো গ্রামে তো ভাই যাত্রাপালা হয় আমরা জানি, তো ওই যাত্রাপালা থেকে একটা লোক আসতেছিল। তো সেটা দেখে যে টিনের মধ্যে অনেক আওয়াজ হচ্ছে। তো উনি আবার টর্চ লাইট মারে টিনের চালের মধ্যে, দেখে যে একটা হাত টিনের চালের উপর দিয়ে বের হয়ে গেছে,
কেউ খুব জোরে টানতেছে, কিন্তু দেখা যাচ্ছে না কি সে টানতেছে। তো এই দেখে ওই লোকটা ওই ঘরের ভিতর দৌড়ায় যায়, দোতলায় যায়, ওই ছেলেটাকে কোনোভাবে 3-4 জন মিলে টেনে ওখান থেকে নামায়, ভাসমান অবস্থায় নামায় শোয়ার পরে তারপর ছেলেটার সেন্স আসে। তো আসার পরে ছেলেটা পুরো এক প্রকার পাগল প্রায় হয়ে যায়। যখনই ছেলেটার সেন্স আসে ও দৌড়ায় সেই ওই সাঁকোটার নিচে চলে যায়, সেই পানির জায়গাটায়, যে জায়গাটা সে মাছ ধরতে যাচ্ছিল সেই জায়গাটা চলে যায়। কাউকে তোয়াক্কা করে না, 3-4 জন মিলে ওরে ধরে রাখা যাচ্ছে না। তো এই অবস্থা দেখে তো ওখানে একজন মুরব্বী বলল যে গ্রামের যে বড় ইমাম হুজুর আছে তাকে ডেকে নিয়ে আসো। তো তাকে ডেকে নিয়ে আসলো। আসার পরে ইমাম হুজুর অনেকক্ষণ সূরা টরা পড়লো, ফুটো দেওয়ার পরে তারপর ওর একটু সেন্স আসলো। তো ওর পরে ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো পুরা বিস্তারিত ওই নদীতে যায়, খালের পথে যা কি কি হয়েছে ওগুলো আবার ইমাম হুজুরকে বলল। তো বলার পর সে বলল যে ওই জায়গাটায় একটা জিন থাকে, মাছ রূপেই থাকে। এটা হয়তোবা তুমি জানো না। তুমি প্রথম ওরে মারছো, মারার পর কি হয়েছে, তুমি প্রথম মারছো, তারপর যখন দ্বিতীয়বার আসতেছিলা, দ্বিতীয়বার সে তোমাকে বিড়াল সাজাইয়া করছে, তখনও তুমি মারছো, ঠিক আছে, এই জন্য তোমার পিছু ছাড়তেছে না। তো তারপরে সে আবার দোয়া কালাম পড়ে ফুটো দেয়, দেওয়ার পরে এবার সেই জিনটা, যে জিনটা ওরকে নিয়ে যেতে যাচ্ছিল, সেই জিনটাকে হাজির করে। তো করার পরে জিজ্ঞেস করতেছে যে কি হইলে ওকে এইভাবে থেকে ছেড়ে দেওয়া। বলে যে আমি পানিতে ছিলাম, আর পানিতে মারছে ঠিক আছে, কিন্তু আমি যখন আবার ডাঙায় ছিলাম, ডাঙায়ও আমাকে বাড়ি দিছে, আমি ওরে ছাড়বো না, আমি ওরে নিয়ে যাবো। কয় তুই ওর শরীর ছাড়, না হলে তোরে মেরে ফেলবো। বলে আমাকে মেরে ফেলেন, আমি ওই শরীরকে মেরে ফেলবো। তখন ইমাম হুজুর আসতে বলে যে, আবার দোয়া কালাম পড়ার পর বলে যে কি হলে এই শরীর ছেড়ে দিবি। তখন বলে যে একটা খাসি আর 13টা হাঁস ঠিক ওই পানির যে জায়গাটাতে ওকে ওই টেরা দিয়ে কোপ দিছিল, ওই জায়গায় নিয়ে যদি ও কোমর পানি নেমে দিয়ে আসে সেই ছেলেটা নিজেই, তাহলে ওকে ছেড়ে দিবে। তো বলতেছেন না, ওইটা করা যাবে না, কারণ ইমাম হুজুর জানতো যদি ও পানিতে যায় ওকে আবার নিয়ে যাবে। বলে যে এইভাবে না, অন্য কোনো ওয়ে থাকলে বল, ঠিক আছে। তারপর তিনি অনেকক্ষণ পরে বলে যে 3 কোণা জমি, রাসূল আমরা যেটা জানি যে সাধারণত জমি 4 কোণা হয়, স্কয়ার সাইজ হয়, কিন্তু সেই জিনটা বলে যে 3 কোণা জমি যেটা, সেটার উত্তর পশ্চিম কোণে এই ছেলেটা যদি নেক্সট পূর্ণিমার রাতে যে সেই ভোগগুলাই, সেই খাবারগুলা ওই ছেলে নিজে যে রেখে আসে, তাহলেই তাকে ছাড়বে। তো ইমাম হুজুর বলে আচ্ছা ঠিক আছে। এটাতে ইমাম হুজুর রাজি হয়। রাজি হওয়ার পরে তো ইমাম হুজুর আবার ওই ছেলের সাথে থাকবে ওই ঘটনার সময়। তো ছেলেকে বলে দেয় যে তুমি এইভাবে যাবা আর এই জিকিরগুলা পড়বা, কিন্তু যখন রাইখা আসবা পেছন থেকে, যখন তোমার যদি মাও ডাক দেয় বা পেছন থেকে যাই হোক, যা কিছুই ঘটে যাক, তুমি পেছনে তাকাবা না আর দৌড় দিবা না, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জিকির করতে করতে আসবা, দৌড় দিবা না আর পেছনে তাকাবা না, যেই ডাকো। তো ছেলেটা সেই কথা মতো, তো ছেলেটা যথেষ্ট সাহস ছিল, কারণ ও যেই যেই জায়গাটা ফেস করে এই জায়গাটা সে যেতে রাজি হয়। তো তারপরে সেই ভোগগুলা নিয়ে সে সেই পূর্ণিমার রাতে সেই 3 কোণা জমির উত্তর পশ্চিম পাড়ের দিকে যায়। ইমাম হুজুরের একাই যায়? হ্যাঁ, একাই যায়। ইমাম হুজুর জমির একটু বাইরে থাকে, ওখান থেকে ওই জায়গাটাতে কেউ যেতে পারবে না। তো শুধু ইমাম হুজুর ওখান থেকে থাকে, আর ওই জমির ভিতর ছেলেটা একাই ঢোকে। তো ঢোকার পরে ওখানে যে সেই ভোগগুলা যেইভাবে বলছিল সেই জিনটা ওখানে রাখে। যখন পেছন ঘুরে তখন দেখে যে খুব হঠাৎ খুব জোরে বাতাস বইতেছে, অসম্ভব আকারে জোরে বাতাস। ইমাম হুজুর নিজেও দোয়া পড়তে থাকে। ছেলেটাকে যেভাবে বলে গেছে সে পেছনে তাকায় না, দৌড়ও দেয় না, আস্তে আস্তে জিকির করতে করতে ইমাম হুজুরের কাছাকাছি পর্যন্ত আসে। আসার পর অটোমেটিক সেন্সলেস হয়ে যায়। তারপর তাকে বাসায় নিয়ে আসে। এরপর আল্লাহর রহমতে রাসূল ভাই ছেলেটা এখন সুস্থ আছে, ওদিনের পর থেকে আর কোনো প্রবলেম হয়। ধন্যবাদ লিসেনার্স, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের যে ঘটনাটি বললেন উনি, এই ধরনের ঘটনা আমি জানি যে আপনারা হয়তো কাছাকাছি হলেও আগে শুনেছেন। তো এই যে ঘটনাগুলো বারবার ফিরে ফিরে আসে, তারপরেও এত মানুষ যে এই ঘটনাগুলো ফেস করছে এবং এত মানুষ যেভাবে বলছেন, তার মানেটা কি? তার এরকম ঘটনা ঘটতে পারে, আর যদি ঘটে তাহলে সেটা সমাধান কি, বা সেটার পেছনে লজিক কি? লজিক দিয়ে সবকিছু জাজ করা যায় না, আমরা সবাই জানি যে লজিক দিয়ে সবকিছু জাজ করা যায় না। আপনি শুধুমাত্র যদি কাউকে জিজ্ঞেস করেন, আপনার এলাকায় এমন কাউকে না কাউকে পাবেন যে মাছ ধরতে গিয়ে তার সাথে এই ধরনের বা এরকম কাছাকাছি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আপনি খুব কমন একটা স্টোরি পাবেন যে মাছ ধরতে গেছে এবং মাছ ধরতে যাওয়ার পরে অন্য একজন তাকে ডেকে নিয়ে গেছে, এবং ডেকে নিয়ে যাওয়ার পরে তারপরে দেখে যে
যত মাছ তুলছে তত মাছ তার ওই খোলয়ের মধ্যে রাখছে, কিন্তু খোলয়ের মধ্যে মাছ থাকছে না। এক সময় তাকে দেখে তার বন্ধুটি সেই কাঁচা মাছ চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। এটা খুব কমন একটা ঘটনা। এই ঘটনাটি আপনি যদি মনে করেন বা আপনারা যদি কেউ কাউকে জিজ্ঞেস করেন, আপনাদের চারপাশেই অনেককে পাবেন যারা এ ধরনের ঘটনা শুনেছেন। আমি এরকম ঘটনা প্রচুর পাই। ঘটনাগুলো একই রকম বলে অনেক সময় হয়তো বাদ দিতে হয়, বাট যারা আমাকে ঘটনা পাঠান তাকে আমি খুব রেসপেক্ট করি, এবং আপনাদের ঘটনাগুলো হয়তো অনেকের ঘটনা নেওয়া হয় না, বাট এটা ভাবার একেবারেই কোনো কারণ নেই যে আপনাদের ঘটনাগুলো খারাপ না। তার চাইতে হয়তো বেটার কোনো ঘটনা চলে আসে বলে সেটা শোনানো হয়। এইটুকুই আমি বলতে পারি। যাই হোক, আপনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে, যেহেতু তা ফেসবুকে আপনি কমেন্ট করতে পারেন, এবং আপনি আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটাতে লাইক, কমেন্ট, শেয়ার যেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন, এবং যত বেশি পারেন আপনি মানুষকে ইনফর্ম করুন ভূত এফএম সম্পর্কে, যাতে ভূত এফএমে সবাই ঘটনা পাঠান এবং ভূত এফএম যেন সবসময় এরকম জমজমাট থাকে। আমরা প্রায় 7.5 বছর পেরিয়ে এসেছি, 8 বছরের দিকে যাচ্ছি আমরা এগিয়ে। সেটা তো শুধুমাত্র আপনার কারণেই, আপনি ঘটনা পাঠাচ্ছেন বলেই ভূত এফএম টিকে আছে, আদারওয়াইজ ভূত এফএম তো বহু আগেই বন্ধ হয়ে যেত, তাই না? তো সেটাই আপনার থাকতে হবে। এবং আমি স্পেশালি চাই যে যারা দেশের বাইরে রয়েছেন, দেশের বাইরে মানে এটা একটা বিরাট কিন্তু একেবারে কি বলবো যে মজার ব্যাপার যে আপনি আপনার ঘটনাগুলো ভূত এফএমে এসে আপনার দেশের সবার সাথে শেয়ার করতে পারছেন। শুধু দেশের না, বাংলাদেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন আমাদের এবং যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের সাথেও আপনি শেয়ার করতে পারছেন। তো পাঠিয়ে দিন আপনার ঘটনা ভূত এফএম @radiofurti.fm আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং ঘটনার শুরুতে প্লিজ একটু উল্লেখ করবেন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। যারা অনেকেই আছে স্টুডিওতে আসতে চান কিন্তু ফোন নাম্বারটা দেন না, যারা স্টুডিওতে আসবেন তাদের জন্য ফোন নাম্বার দেওয়াটা খুবই জরুরি, কারণ আমরা আপনাকে আপনার ঘটনাটা সিলেক্টেড হওয়া মাত্রই প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে ফোন দিয়ে আপনাকে স্টুডিওতে ইনভাইট করব। সো ফোন নাম্বারটা অবশ্যই মিস করবেন না। আর এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে চলে যাব একটা অডিও ক্লিপে, এবং অডিও ক্লিপের পরে আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, ADL FM and Do Furti. Bhoot FM. The night comes alive with Graminphone. রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আপনি সবসময় ভালো আছেন। আর আপনার উপর ডিপেন্ড করে বুধ এফএমের যত শ্রোতা আছে তাদের। ঘটনার আগে আমি আমার একটু নিজস্ব পরিচয় দিয়ে দিই। আমার বাসা হচ্ছে চাঁদপুর, যা ইলিশের জন্য বিখ্যাত। তো আমি আমার পরিবারের বড় ছেলে। পড়াশোনার সাথে আমাকে মালয়েশিয়া চলে যেতে হয়। সেখানে আমি মালয়েশিয়ার একটা স্টেট যেটা হচ্ছে জোহর বারু, সেখানে আমি জোহর বারু ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো পড়াশোনার পাশাপাশি আমাকে একটা জব করতে হয়, পার্ট টাইম জব। সেখানে আমি মোটামুটি জব করা শুরু করে দিই। যেই কোম্পানিতে জব করি ওই কোম্পানিটা মূলত ছিল ফুড কোম্পানি। তো আমি সেখানে মোটামুটি ভালো একটা স্যালারি পাই, প্লাস নাইটে জব করি। তো সেখানে আমার একটা কলিগের সাথে পরিচয় হয়। অনেক শ্রোতাই জানে যে মালয়েশিয়াতে বিশেষ করে মেয়েদেরকে কাকা বলে ডাকে, অর্থাৎ বোন। ওকে আমি কাকা বলে ডাকতাম। তো একদিন রাতে আমি কাকাকে বলি যে কাকা, আমার খুব খিদা লাগছে, আপনি যদি আমার জন্য কিছু খাবার আনেন আমার খুব উপকার হয়, আমার ভীষণ খিদা লাগছে। এর আগে একটা কথা বলে রাখি, আমার যে ফ্যাক্টরি, আমি ফ্যাক্টরির নামটা বলবো না, এটা মালয়েশিয়ার মধ্যে খুব বিখ্যাত একটা ফ্যাক্টরি। তো সেইখানে যেতে হলে 4 রাস্তার মোড় একটা জায়গা আছে যেখানে আমি জব করার, ওইখানে যখন জব করি বা জয়েন করব সেখানে আগে শুনি যে এখানে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির দমড়ে মুচড়ে গেছে, এবং আজ পর্যন্ত এখানে কেউ অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাঁচেনি, মারা গেছে হয়তো 2-1 দিন বা সাথে সাথে এরকম হয়েছে। তো আমি কাকাকে সেদিন রাতে বলছিলাম, কাকা আমার ওই বোনটাকে, আমার সাথে যে যা কাজ করে তাকে আমি বলছিলাম যে কাকা তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। তো কাকা গেছে আমার জন্য খাবার আনতে। সে কখন গেছে সেটা আমি জানি না, আমি কাজ করতেছিলাম। তো এইভাবে কাটতে কাটতে বোর হয়ে যায়, ও আর আসেনি। তা আমি ভাবছি হয়তো সে বাসায় চলে গেছে আমাকে না বলে। আর সে যে খাবার আনতে গেছে কিনা সেটাও আমার মূলত জানা ছিল না। ফজরের নামাজ আজান দিল, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে গেলাম আমার ওই কোম্পানিতে, এখানে নামাজ পড়ার জায়গা আছে, সেখানে আমি নামাজ পড়লাম। নামাজ আদায় করে আমি যখন বাসায় ফিরবো 7:30টায়,
তখন রাস্তার আমার অফিস থেকে ওই 4 রাস্তার মোড় একটু দূরে, 4 থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে। তো ওইখানেই শুনি যেখানে যায় দেখি কিছু গাড়ি, পুলিশের গাড়ি প্লাস আপনার ওই আমার কাকার যে গাড়িটা, সেই গাড়িটার মতো দেখা যায়। তো আমি হাঁটতে গেলাম, অবভিয়াসলি ওই সময় একটু মোটামুটি বোর হয়ে গেছে, যে দেখি কাকার গাড়িটা ধুমড়ে মুচড়ে গেছে এবং একটা মেয়ের লাশ প্রথমে বুঝতে পারিনি, দেখি একটা ডেড বডি এবং এটাকে টেনে গাড়ি থেকে কেটে বের করতেছে, গাড়ি কেটে ডেড বডিটা বের করতেছে। আমি তাকে দেখে চিনতে পারলাম এবং আমি তার দেহ মানে তার গায়ের আমাদের কোম্পানির যেই ড্রেস ইউনিফর্ম যেটাকে বলে, আমি সেটা দেখে চিনতে পারছি এবং আমি পুলিশকে বলি যে উনি আমার সাথে জব করতো, প্লাস কাল রাতে তো উনি এই ঘটনা এখান দিয়ে আমার খাবার আনার জন্য গেছিল। পরে আমাকে ওই পুলিশের থানা যেতে হয়, মোটামুটি আমাকে কিছু ওখানে স্বাক্ষর করতে হয়, এভাবে চলে যায়। পরবর্তীতে আমার খুব কষ্ট লাগে এবং আমি খুব আপসেট ফিল করি, আমার জন্য খাবার আনতে গিয়ে আমার এই বোনটা মারা গেল। তো এভাবে আমার কয়েকটা দিন যায়। ওইখান থেকে পরে আমি চলে আসি দরবার থেকে। আমার পড়াশোনা প্রায় শেষের দিকে, এখান থেকে ছেড়ে দিই, কোম্পানি থেকে জব ছেড়ে দিয়ে আমি আমার পড়াশোনায় বিশেষ করে মনোযোগ দিই, কারণ সামনে ফাইনাল ইয়ার। তো আমি পড়াশোনা করে সেখান থেকে চলে আসি। চলে আসার পর আমি ওই দেশে থাকা অবস্থা আমার কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় যখন আমি দেশে আসি, যখন দেখা যায় আমি রাতে আমার যখন খিদা লাগে, যখন আমি খিদা লাগলে আমার ঘুম এসে যেত এবং স্বপ্নের মাঝে কেউ আমাকে এসে খাইয়ে দিত। কে আমাকে খাইয়ে দিত সেটা জানতাম না, এবং ঘুম থেকে ওঠার পর আমার মুখে খাবার লেগে থাকতো। সেই আপনার মালয়েশিয়ার যেমন আমি পছন্দ করতাম মিনুম এবং আপনার আইস দিয়ে, যেটা মালয়েশিয়াতে যারা থাকে তারা মূলত এগুলো বুঝে। মিনুম হচ্ছে শরবত জাতীয় বা আইস দিয়ে, এভাবে বিভিন্ন ধরনের। তারপর আমার মুখের মাঝে যে আঠা জাতীয় কিছু লেগে থাকতো এবং যা কিছু খেতাম আমার যেমন কেক, এই ধরনের কিছু খাবার। কিন্তু রাসেল ভাই, আমি জানি বিষয়টা অবিশ্বাস্য হলো, এটাই সত্য যে আমি ঘুমের মাঝে আমি কি করে খেলাম বুঝতে পারলাম না। এভাবে আমার বেশ কয়েকদিন যেতে থাকলো। এর মাঝে আমি কয়েকটা কোম্পানিতে জবের জন্য বাংলাদেশের চেষ্টা করি। তো একদিন হঠাৎ করে আমি রাতের বেলায় শুয়ে থাকি, হঠাৎ করে কেন জানি ওই দিন আমার ওই কাকার কথা মনে পড়লো, আমার ওই বোনটির কথা মনে পড়লো। তো সেই সময় আমি স্বপ্নে মনে পড়তে আমি ঘুমিয়ে গেছি। তো স্বপ্নে দেখি সেই বোনটা আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, তুমি কি খাবে না? আমি তোমার জন্য রোজ খাবার নিয়ে আসি, তোমার কি খেয়াল নেই আমি যে তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম? তো এইভাবে রাসেল ভাই আমি প্রায় একটা মেন্টালিটি প্রবলেম পড়ে যাই। এক পর্যায়ে আমি ভাবি এটা হয়তো আমার কোনো মেন্টালিটি ভাবে প্রবলেম হয়ে গেছে বা ওই জিনিসটা আমাকে কোনো কিছু করতেছে। পরবর্তীতে আমি আমার ডক্টর দেখাই, চাঁদপুরে আমাদের বাসা। তো ওইখানে আমি একটা ডক্টর দেখাই, ঢাকা থেকে আগত। তো ওনাকে বলে, উনি কিছু মেডিসিন দেয়, তো ঘুমের কিছু মেডিসিন দেয়, এইভাবে আর অনেক কিছু দেয়। আমার কোনো কিছুতে হচ্ছে না। এর মাঝে আমি একটা কথা বলে রাখি, আমার আম্মু মূলত এই যে আমার আম্মুর শরীরের উপর বা জিন টিন এই ধরনের কোনো কিছু আছে আমার আম্মুর সাথে। তো একদিন রাতে আমি শুয়ে আছি হঠাৎ করে, তো ওনারা নিয়মিত আমার আম্মুর কাছে আসে, এটা আমি জানি যে আমার আম্মু মূলত একটু কবিরাজ টাইপের। তো আমি একদিন রাতে শুয়ে আছি, ঠিক রাত 2টা থেকে 2:30 এরকম সময় আমার আম্মু বলে, হাবিব, এই হাবিব। আমার আম্মু পাশের রুমে শুয়ে আছে। তো আমি সুন্দর রাসেল ভাই উঠে গেলাম, বলল, আমাকে চিনতে পারছিস? আমি কে? আমি বললাম, কি বলেন আম্মা আপনি? লাইট বন্ধ কর, আমি সব জ্বলে যাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম যে আমার আম্মুর সাথের ওই যে জিনেরা হয়তো সর করছে। তো বলল, আমরা কেন এসেছি তুমি কি জানো হাবিব? আমি বললাম, হুজুর আমি তো জানি না হুজুর, কোনো কি সমস্যা কি হুজুর? তো উনি বলছে, তুমি একটা মানসিকভাবে সমস্যা ভুগতেছো এবং সেই সমস্যাটা হচ্ছে তুমি যখন মালয়েশিয়াতে ছিলা এবং তুমি যখন সেখানে কোন একটা মেয়েকে খাবার আনতে বলেছিলা, সে যে মারা গেছে, সে এখনো তোমার পিছু আছে এবং সে তোমাকে নিয়েই ছাড়বে। তখন আমি বললাম, হুজুর আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না। হ্যাঁ হুজুর, আমি এটা সত্য, আমি মেন্টালিটি প্রবলেম ভুগতেছি এবং ওষুধ খাচ্ছি রেগুলারলি। তখন তিনি আমাকে বললেন যে এটা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, তুমি কাবা শরীফ যাও বা মদিনা শরীফ যাও, সেখানে জিয়ারত করো, উমরা করো, তার জন্য প্রার্থনা করো এবং পরবর্তীতে তুমি এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। রাসেল ভাই আরেকটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু থাকে সৌদি আরব, বর্তমানে আমি আছি সৌদি আরবে। তো আমি এখানে আসার পর কাবা শরীফ জিয়ারত করলাম, করার পর মোটামুটি রাসেল ভাই আমি এখন সুস্থ, এখন আর ওই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না। আমি এখনো বুঝতে পারিনি যে মানুষ যখন মারা যায় তার আত্মা কি আজও পৃথিবীতে থাকে
নাকি চলে যায়। আর তাছাড়া রাসেল ভাই, আমি এখনো সত্যি বলতে কি বিলিভ হচ্ছে না যে আমি স্বপ্নের মাঝে খেয়েছি, যে আমার জন্য কেউ খাবার নিয়ে আসছে রেগুলারলি, এবং আমি মাঝে মাঝে এখনো মনে হয় যেন পিছনে থেকে কেউ আমাকে ডাকে, হাবিব তুমি কি খাবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। রাসেল ভাই, কথাটা অনেকের কাছে গল্পগুজব হলেও বাস্তব ঘটনাটা সত্য, যেটা আমার সাথে হয়েছে, যা শুধু আমিই বুঝি। আর সে সাথে রইল সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি যে যেখানে আছেন, যেখান থেকেই শুনছেন আমাদেরকে, ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের যে ভূত এফএম এর পেজটা, সেখানে চলে এসছে রূপম মেসেজ এবং তিনি শুনছেন আমাদেরকে এবং আমাদেরকে লিখেছেন মারিয়াম মিম এবং তিনি বাড্ডা থেকে শুনছেন। ইফাত অর্ণব আমাদের সঙ্গে আছেন। হাসান ম্যাশ মেহেদি আমাদের সঙ্গে আছেন নোয়াখালী মাইজদি থেকে শুনছেন তিনি। মৌরি আরিফিন মুন্নি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শুভ্র দেবনাথ, এছাড়াও এমডি মামুন আছেন আমার সঙ্গে আছেন আশফাক মুগ্ধ, এছাড়াও এমডি সানি খান আছেন সিলেট থেকে শুনছেন তিনি। রহমান খান আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। এসকে রুহান আছেন আমার সঙ্গে। নাজমুস সাদাত রাজশাহী থেকে শুনছেন তিনি। এছাড়াও দেখতে পাচ্ছি বাবুরাজ, তিনি বলছেন যে মনে হয় না আমার চাইতে পুরনো লিসেনার আছে। সাব্বির চৌধুরী আছেন, ফার্স্ট স্টোরিটা ভয়ের ছিল। এমডি সুজাউল ইসলাম বগুড়া থেকে শুনছেন আমাকে। রৌনক প্রিন্স আছেন এবং তিনি শুনছেন রাজশাহী থেকে আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আর জে তাসিন এবং তিনি শুনছেন আমার সঙ্গে এবং তিনি বলছেন যে ঠিক এনজয় করতে পারছেন না তিনি, কারণ মেসেজ পড়া হয় না। মেসেজ তো পড়ছি ভাই। জুনিয়র অরূপ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মহিন রহমান মাহি, সিলেট থেকে শুনছেন তিনি। এছাড়াও আমার সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। ডিকে সীমান্ত ডি সিলভা লিখেছেন গ্রেট গো অ্যাহেড ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন এ এস সানি এবং আছেন হাবিবুর রহমান হাবিব সাভার থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন কিও কুসাঙ্গি, ভূত এফএম ছাড়া থাকতে পারেন না তিনি এবং ফ্রাইডে হলো তার জন্য একটা স্পেশাল দিন, সেটা তিনি লিখে পাঠিয়েছেন। এছাড়াও আশকুর রহমান মিশন আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি রাব্বি সাগর, তফিকুল আলম, শিহাব আছেন আমার সঙ্গে আছেন শাহরিয়ার ইমন, প্রথম শুনছেন, খুব ভালো লাগছে। এস কে সরকার আছেন আমার সঙ্গে দেখতে পাচ্ছি মনির হোসেন মনির এবং তিনি চলন্ত লঞ্চে বসে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইফাত ইরা এবং ফার্স্ট স্টোরিটা বেস্ট তিনি বলছেন। সজীব হোসেন রিপু আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আশরাফুল মাহমুদ তিনি বলছেন যে একটু একটু ভয় করছে ভাইয়া। পাভেল মুন্সি আমার সঙ্গে আছেন। শেখ সাবিদুদ্দিন ভারতবর্ষ থেকে বলছিলাম এই বছরে কলকাতা বইমেলাতে তিনি বাংলাদেশের বইয়ের প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে এস কে আবির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সুমন খান আমাদের সঙ্গে আছেন। ডি আর জে সৌরভ খান এবং তিনি ভূত এফএমকে অনেক ভালোবাসেন সেটা জানিয়েছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই। আপনি যদি এই পেজটায় আসতে চান তাহলে চলে আসুন www.facebook.com/bhutfm.russell BHOOTFM.RUSSELL। এছাড়াও আপনি চলে আসতে পারেন www.facebook.com/radio.furti RADIO.FOORTI ফুর্তি, এই পেজেও আপনি চলে আসতে পারেন। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ মিরপুর থেকে এসেছি। চলে যাই আপনার ঘটনায়। জি রাসেল ভাই, আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে ঘটেছে।
বলে রাখি রাসেল ভাই, আমার ফ্রেন্ডের বাবা সরকারি চাকরি করে, তো তাকে তার চাকরি সুবাদেই মানে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হয়। তো এরকমই একটা জায়গায় তাকে নতুন একটা জায়গায় ট্রান্সফার করা হয়েছিল। তো তার ফ্যামিলি মুন্সিগঞ্জে থাকতো, ওদের গ্রামের বাড়ি ছিল মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জ থেকে তার ফ্যামিলিকে সে ওই নতুন জায়গায় নিয়ে চলে যায়। তো সেখানে গিয়ে নতুন জায়গা, নতুন স্কুল, আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই নতুন একটা স্কুলে ভর্তি হলো। স্কুলটা ছিল ওই কলোনির, ওরা যে কলোনিতে থাকতো সেই কলোনি থেকে 1 কিলোমিটার দূরে। তো ওই স্কুলের ওর ফ্রেন্ডরা ওর সাথে দুষ্টামি করতো যে তোদের কলোনিতে ভূত আছে। তো ওই জিনিসটা নিয়ে অনেক মানে ভয় পেত। তো একদিন রাতের বেলা সে ঘুমাচ্ছে, তো ওর সাথে আমার ফ্রেন্ড ঘুমাতো, তো দুইজন ঘুমাচ্ছে। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই স্বপ্ন দেখছে যে একটা বুড়ি তাকে মানে তার বেড থেকে উঠে নিয়ে যাচ্ছে, আর সেই বুড়ির মুখ থেকে রক্ত পড়ছে। তো এই জিনিসটা দেখে যখন মানে এই জিনিসটা দেখলো, আর তারপরে সে দেখলো যে তার মা, এটা স্বপ্নে দেখছেন যে একজন জি, জি, বয়স্ক জি। মহিলা আসছেন তাকে উঠিয়ে নিতে। জি। তারপরে ওর মা, পরে ওর স্বপ্নে মানে এটাও দেখছে যে ওর মা সাথে সাথে ওই বুড়ির কোল থেকে ছেলেটাকে নিয়ে নিচ্ছে, আবার ওই মানে ওর মানে ছুঁড়ে ওই বুড়ির কোলে দিয়ে দিচ্ছে। এভাবে সে জিনিসটা দেখতে থাকে। তখন ফাইনালি যখন দেখে যে বুড়িটা তাকে নিয়ে চলে যাচ্ছে, তখন সে চিৎকার করে ঘুম ভেঙে উঠে যায় আর কি। তারপর ওই ব্যাপারটা ওর ফ্যামিলি সবার সাথে এই ব্যাপারটা শেয়ার করে। তো ওই দিন ওর সাথে সবাই একসাথে রুমে থাকে। আর পরের দিন সকালবেলা এলাকার একটা হুজুরকে দিয়ে ওকে একটু মানে ঝাড়ানো হয়। আচ্ছা, তো এই ব্যাপারটা তখন স্টপ হয়ে গেছিল রাসেল ভাই। তারপরে 6 বছর পরে আমার ফ্রেন্ড তখন দেশের বাইরে চলে যায়। ওর তখন ক্লাস 8-এ পড়ে, আমার ফ্রেন্ডের ছোট ভাই। তো ওরা আবার মুন্সিগঞ্জে ব্যাক করে। তো এখানে আচ্ছা। যখন ব্যাক করলো, তখন ওরা ওর আব্বু মুন্সিগঞ্জে ওদের যে গ্রামের বাড়ি, ওটা মানে পাকা করে বাড়িটা বানায় ওইখানে। তো ওদের বাড়ি থেকে কিছু দূর গেলেই মানে একটা পুরাতন জমিদার বাড়ি পড়ে। ওই জমিদার বাড়িটাকে সেন বাড়ি নামেই সবাই চেনে ওই এলাকায়। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই যেখানে পড়তে যেত রাসেল ভাই, সেইখানে মানে ওই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হতো আর কি। তো একদিন ওর ফ্রেন্ডের সাথে প্রত্যেকদিন পড়তে যেত। তো একদিন সে মানে পড়তে যাচ্ছে, তো ওর ফ্রেন্ডরা ওই দিন যাবে না ওর সাথে। তো ও একাই চলে গেল। তো ওর পড়া শেষ করতে করতে প্রায় রাত 10টার মধ্যে বেজে যায়। তো ওর স্যার ওকে বলে যে তোমাকে কি বাসায় দিয়ে আসতে হবে। ও পরে জিনিসটা ওর একটু খারাপ লাগে, ও বলে না স্যার আমি একাই যেতে পারবো। এর জন্য ও একাই বের হয়ে যায়। তারপর ওর হাতে একটা টর্চ ছিল, তো ওই টর্চটা নিয়ে ও আসতেছিল রাসেল ভাই। তখন রোডের মধ্যে কোনো লোক নেই, হঠাৎ করে ও দেখতে পায় একটা লোক মানে সামনে দিয়েই মানে যাচ্ছে। তো ওই লোকটাকে দেখে ও একটু স্বস্তি পায়। তো ওই লোকটার পিছে পিছেই যাওয়া শুরু করে। তো আরেকটা রোড ছিল যে রোড দিয়ে ও বাসায় পৌঁছাতে পারতো, কিন্তু ওটা হচ্ছে ওই স্কুল হয়ে ঘুরে অনেক দূর ঘুরে যেতে হবে। এর জন্য ও শর্টকাট রোডটাই ইউজ করলো। তো ওই লোকটার সাথে যখন ও যাওয়া শুরু করলো, তখন ওই লোকটা যখন জমিদার বাড়ির সামনে গেল রাসেল ভাই, সেই জমিদার বাড়ির সামনে গিয়ে লোকটা কোন রোডে ঢুকলো ওই ঠিকভাবে ওটা খেয়াল করতে পারলো না। পরে ওই জমিদার বাড়িটা ক্রস করতেছে। তো জমিদার বাড়ির সামনে একটা আম গাছ ছিল। তো ওই আম গাছের নিচে মানে ওই আম গাছটা যখন ও ক্রস করতেছে, ও মনে হচ্ছে যে আম গাছের নিচে কেউ একজন বসে আছে আর তাকে হাত দিয়ে ইশারা দিয়ে ডাকছে। তো অন্ধকারের ফার্স্টে ব্যাপারটা ও খেয়াল করেনি। তো ওর হাতের মোবাইল টর্চটা যখন ও জ্বালালো, তখন ও ওই জিনিসটার উপরে যখন টর্চটা মারলো, দেখলো একটা বুড়ি ওই গাছের নিচে বসে আছে আর ওকে হাত দিয়ে ডাকছে। এই জিনিসটা দেখে আর বুড়ির মুখ দিয়ে রক্ত পড়ছে, এই ভয়ানক দৃশ্যটা দেখে ও ওইখান থেকে দৌড় দিয়ে ওর বাসায় ব্যাক করে। বাসায় এসে ও তখন চিন্তা করে যে এই জিনিসটাকে ও 6 বছর আগে ও স্বপ্নে দেখেছিল। ওর ফ্যামিলি সবার সাথে ব্যাপারটা শেয়ার করে। ওর বাসায় বলার পর তারা বেশি একটা ব্যাপারটাকে কেয়ার করে না, মনে করে যে ও এই জিনিসটা ঠিকভাবে মানে হ্যালুসিনেট করে ওই জিনিসটা দেখেছে আর কি, রাতের বেলা ভয়। তো এর কিছুদিন পরে ও রাতের বেলা ঘুমাচ্ছিল। তো ও ঘুম ভেঙে ও সেম ওই জিনিসটাকেই দেখে ওর মানে রুমের জানালায়। এই তখন দেখে ও ভয়ে বেড থেকে পড়ে যায়। বেড থেকে পড়ে গিয়ে ও চিল্লাতে থাকে, কিন্তু ওর মানে সাউন্ড মনে কেউ শুনতে পাচ্ছিল না। তখন যখন ও চিল্লাতে থাকে ওই জিনিসটা তখন হাসা শুরু করে। তো ও মানে যা দোয়া পারে রাসেল ভাই তখন দোয়া পড়তে থাকে। আর যখন ও দোয়া পড়তে থাকে, তো ওই জিনিসটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, মনে হচ্ছে যে ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা। তারপরে ও সাথে সাথে জানালাটা বন্ধ করে দেয়। আর ওই দিন আর ও বাইরে বের হতে সাহস পাচ্ছিল না, সারা রাত লাইট জ্বেলে রুমের মধ্যে বসেছিল। পরের দিন ওই ব্যাপারটা ওর ফ্যামিলিকে বলে। তারপরে ওর এলাকার একটা হুজুরকে দিয়ে ওকে
তাবিজ দেওয়া হয় একটা, যে তাবিজটা ওর কাছে এখনো আছে। আর তারপরে থেকে রাসেল ভাই ওই জিনিসটাকে ও দেখেনি, কিন্তু ও মাঝে মাঝে ফিল করে যে ওর আশেপাশে কেউ একজন হাঁটাচলা করছে, কিন্তু ও মানে তারপর থেকে ওর সাথে আর কোনো প্রবলেম হয়নি। এই ছিল আমার রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব পরবর্তী ঘটনা, এবং এটি একটা ইমেইল, যে ইমেইলটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই, এবং আশা করছি যে ইমেইল গলায় খুর ধরল এবং আমার পকেট হাতড়াচ্ছিল। পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে নিল, আর একটা ফোন আমার বাম হাতে ছিল। ফোনটা আমি ছাড়তে চাচ্ছিলাম না বলে একজন আমার হাতে খুর দিয়ে অনেকগুলো পোঁচ দেয়। আমার হাতের শিরা কেটে দরদর করে রক্ত বইতে শুরু করে। ওরা চারজন আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমার হাত থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যাব এমন সময় কে আমাকে এসে ধরে ফেলল। আমি লোকটির মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সেই লোকটি আমাকে ধরে রেখেছে। লোকটি আমাকে বলেছিলাম এত রাত্রে আপনার এখানে আসা ঠিক হয়নি। তারপর আমার আর কিছু মনে নেই। একটা সময় মনে হলো সেই লোকটি আমাকে বলছে আপনার মানি ব্যাগ আপনার বালিশের নিচে, আর মোবাইল দুটি আপনার প্যান্টের পকেটে। আর হ্যাঁ, এগুলো কারো সঙ্গে বলা বলি করবেন না, যাই ঘটেছে নিজের মধ্যে রাখবেন বলেই লোকটি আমাকে সালাম দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম এবং আমার বাঁ হাতে খুব ব্যথা অনুভব করছিলাম। হাতের দিকে তাকাতেই দেখলাম 9টি কাটা দাগ। কাটায় স্থানগুলো কেবল শুকোতে শুরু করেছে। আমি রীতিমতো চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি করে গেস্ট রুম থেকে বের হয়ে সেই জায়গায় গেলাম যেখানে আমার হাতে ছিনতাইকারীরা হাত কেটে দিয়েছিল। সেই জায়গাটি তখন রক্তে ভিজেছিল। আমি মিলের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম রাতে আমাকে কেউ দিয়ে গিয়েছিল। উত্তরে সিকিউরিটি গার্ড যা বলল শুনে আমি একদম অবাক। সে বলল আপনি তো রাতে বেরই হননি। আমি যদি বের না হই তাহলে আমার হাতে কাটা খুরের দাগ কিভাবে আসলো, আর এই জায়গায় রক্তই বা কিভাবে আসলো? আমি দৌড়ে আবার রুমে আসলাম। দেখলাম বালিশের নিচে আমার মানি ব্যাগ আর হ্যাঙ্গারে ঝুলানো আমার প্যান্টের পকেটের মোবাইল দুটো রাখা আছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আমি 8:30 দিকে মিল থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। কাউন্টারে টিকিট কাটলাম। আমার গাড়ি ছিল 11:45। আমি সময় কাটানোর জন্য বসে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পুরনো এক পত্রিকার উপরে, যেখানে সেই লোকটির ছবি যে আমাকে বলেছিল এত রাত্রে একা আসা ঠিক হয়নি। আমি পত্রিকাটি হাতে নিয়ে খবরটি পড়তে রীতিমতো চমকে উঠলাম। পত্রিকাটি ছিল 1 ফেব্রুয়ারি 2015 তারিখের। খবরটি ছিল বগুড়া শহরের ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু। ওই দিনের পর থেকে আজও প্রায় রাতে স্বপ্নের মধ্যে তার সঙ্গে আমার কুশল বিনিময় হয় এবং সে আমাকে অনেক বিপদে সাহায্য করে। এটাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমার ঘটনার প্রমাণস্বরূপ আমার হাতের কাটা দাগের ছবিগুলো পাঠালাম। শাফকাত, আলামিন আলী, সেইনহাটি, দিঘলিয়া, খুলনা। আমি প্রথমে এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন ভেবেছিলাম যে এই ভদ্রলোক হয়তো এই ছিনতাইয়ের এই গ্রুপটার সাথে হয়তো জড়িত। অনেকেই হয়তো ভেবে থাকবেন যে তিনি এসেছেন এবং তিনি এসে বলেছেন জায়গাটি ভালো না, এবং তারপরে মিথ্যে করে বলেছেন যে আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল, হোটেলে আপনি আমাকে ভাত খাইয়েছিলেন। তারপরে যেভাবে হয় আর কি, ছিনতাইগুলো যেভাবে হয়, যারা ছিনতাইকারীর কবলে পড়েছেন দেখবেন যে প্রথমে একটা পরিচয় দিয়ে বসেন। তো এইরকম একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু যখন ভুলটা ভেঙে যায়, যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরছে এবং সেই লোকটি বলছেন যে তার বালিশের নিচে নাকি মানি ব্যাগ এবং তার মোবাইল নাকি তার প্যান্টের পকেটে, ঘটনাটা গোলমাল লেগে যায় সেখান থেকে। এরপরে আরো গোলমাল লাগে যখন দেখে যে সে ঘুম ভেঙে উঠছে তার রুমের ভেতর থেকেই, এবং যদি স্বপ্নও হয়, এটা পুরোটা স্বপ্ন হয়, কারণ সিকিউরিটি গার্ড তাকে জানায় রাতের বেলায় সে বের হয়নি, তাহলে আবার ঘটনাটার গোলমাল লাগে হাতের কাটা দাগগুলো তাহলে কিভাবে এলো। আর হাতের কাটা দাগের ছবি তিনি আমাদের পাঠিয়েছেন, সেই ছবিগুলো আমি দেখেছি। এবং এই ঘটনাটা যদি আপনি
আপনার সাথে সত্যিই ঘটে থাকে এবং আপনি যদি সত্যি লিখে থাকেন, তাহলে খুবই আশ্চর্যজনক এবং খুবই আশ্চর্যজনক। আমরা ম্যাক্সিমাম সময় যেটা হয় আমাদের ক্ষেত্রে, যে কোনো ঘটনা বিশ্বাস করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আমার নিজের সাথে না ঘটে। যখন আমার নিজের সাথে ঘটে তখন খুব একটা স্বাভাবিক ঘটনা আমাদের কাছে অস্বাভাবিক লাগে। মনে হয় যে ম্যাথ করি আর ভূত FM শুনি। আমি জানি যে সবার এসএসসি এক্সাম চলছে এবং এক্সাম যাদের চলছে তাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা, এবং আশা করছি যে পুরোটা সময়টা আপনারা অনেক মনোযোগী হবেন এবং অনেক ভালোভাবে পরীক্ষা দিবেন এবং অনেক ভালো একটা রেজাল্ট করবেন। ভূত FM লিসেনার যারা আছেন তাদের রেজাল্ট যেন একেবারে খারাপ না হয়, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং এই সময়টা ভূত FM অফ রাখলেও এমন কোনো কিছু যাবে আসবে না, আপনি তারপরে আবার শুনতে পারবেন পরীক্ষা শেষ করে, এবং আপনি ভূত FM আসতেও পারবেন। আমি একটা জিনিস করতে পারি যে এসএসসি এক্সাম যারা দিলেন তাদেরকে একটু প্রায়োরিটি দেব, তাদের ঘটনা একটু বেশি পড়বো এসএসসি এক্সামের পরে লিখে পাঠালে, এবং তাদেরকে বেশি বেশি ভূত FM আসার সুযোগ সৃষ্টি করা হবে। সো এটা একটা ভালো ব্যাপার যে আপনি এখন ভূত FMটা একটু কম শুনবেন, মানে একটু কম না, আপনি পড়াশোনা করবেন। সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা, স্টাডি করা, এবং তারপর যদি সময় পাওয়া যায় তাহলে ভূত FM। ফারাবি হাসান আমাদের লিখেছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাহ নিলয়, এবং তিনি লিখছেন যে একটু আগের ঘটনাটা দারুণ লেগেছে তার কাছে। আমাদের সঙ্গে আছেন দীপ দত্ত, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে জুনিয়র অরূপ, আমাদের সঙ্গে আছেন MD আল আমিন, আমাদের সঙ্গে আছেন নয়ন দে, আরিফ আসলাম আমাদের সঙ্গে আছেন লেবানন থেকে, তিনি শুনছেন এবং তিনি লিখেছেন এটা কি রিয়েল পেজ? ইয়েস, এটা রিয়েল পেজ, এবং এই পেজে আপনি এসে যে কোনো সময় আপনার যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জামিল এ চৌধুরী, তিনি বলছেন ওনার লোকেশন মোতাবেক জয়পুরহাটের কাছাকাছি সত্যি জুট মিল আছে হাইওয়ের পাশে, এবং বিরাট একটা ধান ক্ষেত রয়েছে সেখানে। বাহ, চমৎকার। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি রাজীব কাজী মুনিয়া আমার সঙ্গে আছেন, এবং ভূত FM টিউন শুনলে তার ভয় লাগে সেটা তিনি জানিয়েছেন। নাবিল ইসলাম আছেন আমাদের সঙ্গে আছেন MD আল আমিন সহ আরো অনেকে। ফুর্তির পেজে অনেকেই আমাদের লিখছেন এই মুহূর্তে, কিছু কিছু নাম না পড়লেই না। ইমরান রহমান আমার সঙ্গে আছেন, অ্যালেক্স সজীব আমার সঙ্গে আছেন ফারদিন আরাফাত শান্ত, এছাড়াও আছেন আমার সঙ্গে AS পৃথিল, এছাড়াও আছেন আমার সঙ্গে MD মাসুদ, নাজমুল প্রধান আমার সঙ্গে আছেন, হুসাইন আহমেদ মোহন আমার সঙ্গে আছেন, আক্তার হোসাইন উষান আমার সঙ্গে আছেন আল মামুন মিলন, সৌদি আরব থেকে তিনি শুনছেন। মালয়েশিয়া থেকে শুনছেন সৈকত রহমান সোহান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান শিশির, এবং ড্রয়িং করছেন এবং আমাদের শুনছেন। আপনি আর্কিটেক্ট নাকি সিভিল ইঞ্জিনিয়ারিং কোনটা আমি ঠিক বলতে পারবো না, আপনার ড্রয়িং দেখে এরকম কিছু একটা ফিল হচ্ছে আমার। শুভ রক্ষিত আমাদের সঙ্গে আছেন নাইম ইসলাম রোহান, সাভার আশুলিয়া থেকে তিনি শুনছেন। আরিফুর রহমান আরিফ আমার সঙ্গে আছেন, শ্যামলী থেকে শুনছেন তিনি আমার সঙ্গে আছেন। আশিকুর রহমান আমার সঙ্গে আছেন, আরো অনেকেই। আপনি যদি জয়েন করতে চান তাহলে চলে আসুন www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.furti এই দুটো অ্যাড্রেসে, এবং এই দুটো অ্যাড্রেসে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যা আপনার ইচ্ছা। আমাদের এই পেজটা অন্য সবাইকে জানাতে পারেন যে এই পেজে লাইক দেওয়ার জন্য। এবং এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের পরবর্তী ঘটনায় আমাদের একজন লিসেনার আছেন, এবং তিনি দ্বিতীয় লিসেনার ছিলেন, গেস্ট ছিলেন। দ্বিতীয় ঘটনাটি তিনি শুনিয়েছিলেন। আবারও তার কাছে ফিরে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলে আপনার দ্বিতীয় ঘটনাটি বলবেন। হ্যালো লিসেনার্স, আমি হাসিব। তো আমি আমার সেকেন্ড ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। ঘটনাটা সিরাজগঞ্জ জেলার তারাশে ঘটে। তো আমরা আমাদের এক ফ্রেন্ডের বোনের বিয়েতে 5টা ফ্রেন্ড ঢাকা থেকে যাওয়ার কথা ছিল। তো আমরা 5টা ফ্রেন্ডের মধ্যে আমরা 4টা ফ্রেন্ড মানে একসাথে ওর ফ্রেন্ডের বোনের বিয়ের আগের দিন রওনা হই। তো একটা ফ্রেন্ড আমাদের ঢাকায় রয়ে যায়, ওর একটা এক্সাম ছিল, তো গায়ে হলুদের দিন আসতে পারবে না, একবারে বিয়ের দিনই আসবে। তো আমরা অনেক রিকোয়েস্ট করি যে এক্সামটা বেশি পড়ে, তারপরে ওর মা বলে যে না দেওয়া যাবে না, ও একদিন পরেই যাবে। তো রাসেল ভাই আমাদের 5 জনের মধ্যে 4 জন আগের দিন রওনা হয়ে সিরাজগঞ্জে চলে যাই। তো এর পরের দিন আমাদের ঢাকায় যে ফ্রেন্ডটা থেকে যায় তার আসার কথা আমাদের একদিন পরে। তো আমরা নর্মালি বিয়ে বাড়ি যেহেতু, যে এরপর ফ্রেশ ট্রেশ হয়ে সবাই একটা বিয়ের প্রস্তুতি শুরু ওইভাবে
গ্রামের মধ্যে বের হই। তো সন্ধ্যার দিকে যখন আমরা বের হই, তো ঘুরতে বের হই, তো সেখানে যে ফ্রেন্ডের বাড়িতে যাই ওর সম্পর্কে একটা চাচা ছিল আমাদের বয়সী সেমেস, তো উনিও আমাদের সাথে বের হয়। তো আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি চায়ের দোকানপাটের দিকে চলে যাই। তখন হঠাৎ রিক্সা থেকে আমাদের যে ফ্রেন্ডটা ঢাকায় ছিল, যে ফ্রেন্ডটা পরের দিন আসার কথা ছিল, ও রিক্সা থেকে নামে। তো নামার পরে দূর থেকে আমরা দেখি, তারপরে এর মধ্যে আমাদের একটা ফ্রেন্ড দেখে বলে ওই যে ও তো চলে আসছে। তারপর সবাই মিলে ওখানে যাই। তো যাওয়ার পর বলে কি তোর না কালকে আসার কথা ছিল। আর আসলে এখানে একটা ঘটনা বলে রাখি যে আমরা যেই চারজন গেছি তার আগেও আমরা ওই আমাদের ওই ফ্রেন্ডের বাড়িতে আসি। শুধুমাত্র যে ফ্রেন্ডটা ঢাকায় ছিল ওই এবার ফার্স্ট ওইখানে আসে, তো জায়গাটা চিনতো না। তো তবুও এক প্রকার যখন মানে এমনি ফোনে লোকেশন জানছে, বাট কখনোই ওর সশরীরে আসে নাই। তো যখন আসে তখন আমরা সবাই একটু স্বাভাবিক, কেউ ফ্রেন্ডের দেখছে একটু খুশি হয়ে গেছে, ব্যাপারটা এতটা সিরিয়াসলি নেয় না যে কিরে। তো এক ফাঁকে জিজ্ঞেস করেছে তুই তো চিনতে না, কয় না নামছি, যেমন যেমন ঠিকানা দিছিস তো ওই হয়ে আসছি। তো ভালো কথা। তো একটা চায়ের দোকানের ব্যাগটা রেখে আমরা বাড়ি দিয়ে যাই, আমরা সবাই একসাথেই বের হয়ে পড়ি। তো মোটামুটি ওদিন চাঁদের আলো মোটামুটি আছে। তো আমরা গ্রামের দিকে যেতে থাকি। তো ক্ষেতের আইল যেটাকে বলে ওই আইলের পথ ধরে আমরা হাঁটতে থাকি। তো এক প্রকার পিছন থেকে আমাদের যে সম্পর্কে চাচা ছিল যার কথা বলেছিলাম, সে হঠাৎ করে বলতে থাকে যে আমাকে বলে যে হাসিব একটু পিছনে আসো। তো হাঁটতে হাঁটতে একটু পিছনের দিকে আসলাম। তো সে আমাকে একটা জিনিস দেখাইলো যে আমরা 6 জন ওই আইল দিয়ে হাঁটতেছি। তো এর মধ্যে আমাদের 5 জনের ছায়া আছে, ঠিক আমাদের যে ফ্রেন্ডটা ঢাকা থেকে একটু আগে আসছে ওর ছায়াটা নেই। তো সেটা দেখার পরে এক প্রকার ফার্স্ট টাইম ওটা দেখি। তো দেখার পরে স্বাভাবিক একটু মনের মধ্যে ভয় ঢুকে, তারপরে চিন্তা করি যে ব্যাপারটা কি, একটু বোঝার চেষ্টা করি। তো এই জিনিসটা দেখে আবার আমাদের সাথে যে চাচা ছিল উনি আবার একটার পর একটা সিগারেট চালাতে শুরু করে। মানে ভয়ের মধ্যে চিন্তা করে যে সিগারেট চালালে হয়তো বা একটু সাহস পাবে, তো একটার পর একটা সিগারেট চালাতে থাকে। তো এর মধ্যে যেটা রাসেল ভাই ঘটে সেটা হলো যে ঢাকা থেকে আমাদের ওই ফ্রেন্ডটার একটা ফোন কল আসে আমার ফোনে। তো ফোন কল আসার পরে ফোনটা আমি রিসিভ করার পরে যখন জিজ্ঞেস করি তুই কোথায়, তো এর মধ্যে কিন্তু রাসেল ভাই ওই ফ্রেন্ডটা আমাদের সামনেই আইলের পথে আমাদের একদম সামনের দিকে হাঁটতেছে। তো জিজ্ঞেস করি যে তুই কোথায়, একটু ভয়ঙ্কর ভাবে জিজ্ঞেস করি। বলে যে আমি তো ঢাকা, তো বলছি কালকে আসবো। আমি ওকে আর ব্যাপারটা বলি না। তো আমি বলি যে তোর মাকে একটু ফোনটা দে। তো ওর মার সাথে কথা বলি, তখন শিওর হয়ে যায় রাসেল ভাই যে ফ্রেন্ডটা আমাদের সাথে আছে ও এখনো সিরাজগঞ্জে পৌঁছায়নি, ও ঢাকাতেই আছে, কিন্তু আমাদের সাথেও আছে। সো এই জিনিসটা একবার যখন 100% শিওর হই তখন ভয়টা একটু বেড়ে যায়, কিন্তু একটু সাহস রাখি, কারণ কি হয় বলতে পারতেছি না। তো একটু হাঁটতে থাকি। তো এর মধ্যে চাচাকে শিওর করি যে ঘটনা তো এরকম এরকম, কি করা যায়। সে আমাকে একটু শক্ত হয়ে ধরে বলে যে আয়াতুল কুরসি পড়তে থাকো, দোয়া কালাম পড়তে থাকো, কি হয় দেখা যায়। তো আমি এবার চিন্তা করতেছি আমাদের সামনে যে ফ্রেন্ডগুলো আছে ওরা তো ব্যাপারটা জানে না, তো ওদেরকে যদি এই মুহূর্তে ডাক দিয়ে জানাতেও যাই কি থেকে কি ঘটে যায় বুঝতেছিলাম না। ওই মুহূর্তে আসলে মাথা কাজ করতেছে না। তো প্রায় 20 মিনিটের মতো আমরা একটা মানে বন্ধুর মতো দেখতে, সবকিছুই বন্ধুর মতো, কিন্তু একটা